ভাবুন তো, পৃথিবীতে এখনও এমন একটা জায়গা আছে যেখানে আধুনিক সভ্যতার ছোঁয়া লাগেনি। আন্দামান দ্বীপপুঞ্জের ঠিক মাঝখানে লুকিয়ে থাকা এমনই এক রহস্যময় দ্বীপ হল উত্তর সেন্টিনেল। এটা হলো বিশ্বের শেষ আনকন্ট্যাক্টেড বা বিচ্ছিন্ন এক জনগোষ্ঠীর ঠিকানা। চলুন আজ এই দ্বীপ আর তার বাসিন্দাদের ঘিরে থাকার রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। এই কথাটা, প্রভু, এই দ্বীপটি কি শয়তানের শেষ দুর্গ, আমি মরতে চাই না, এটা লিখেছিলেন জন অ্যালেন চাও তার ডায়েরির একেবারে শেষ পাতাগুলোতে। তিনিই ছিলেন শেষ বহিরাগত যিনি ওই দ্বীপে ঢোকার সাহস বা হয়তো দুঃসাহস করেছিলেন, আর তার এই কথাগুলোই যেন এক ভয়ঙ্কর বাস্তবতার দিকে আঙুল তোলে। ঠিক তাই, ২০১৮ সালের নভেম্বরে মাত্র ২৬ বছর বয়সী এই আমেরিকান মিশনারি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন এই মানুষগুলোর কাছে পৌঁছানোর চেষ্টা করেন, কিন্তু তিনি আর ফেরেননি। এই একটাই ঘটনা উত্তর সেন্টিনেল দ্বীপকে আবার পুরো বিশ্বের আলোচনায় নিয়ে আসে, আর জন চাওয়ের এই মর্মান্তিক পরিণতি অনেকগুলো কঠিন প্রশ্নও তুলে দেয়। তো ঠিক কী ঘটেছিল জন চাওয়ের সাথে? চলুন এই আলোচনার শুরুতে তার সেই শেষ যাত্রার ঘটনাগুলো একটু পরপর দেখে নেওয়া যাক। ঘটনাটা কিন্তু বেশ সিনেমার মতো। জন চাও প্রথমে স্থানীয় জেলেদের প্রায় ২৫,০০০ টাকা ঘুষ দেন। উদ্দেশ্য একটাই, রাতের অন্ধকারে লুকিয়ে ওই দ্বীপে পৌঁছানো। সঙ্গে নিয়েছিলেন কিছু উপহারও, যেমন মাছ, একটা ফুটবল, এমনকি একটা বাইবেল। কিন্তু দ্বীপে পা রাখতেই যা হলো তা তিনি হয়তো কল্পনাও করেননি। দুজন সেন্টিনেলিজ মানুষ তাকে দেখেই শটান তীরধনুক তাক করে। তিনি পিছু হটেন, কিন্তু আবার চেষ্টা করেন। এবার তো একটা বাচ্চা ছেলে তীর ছুঁড়ে মারে, আর সেই তীরটা গিয়ে লাগে তার হাতে ধরা বাইবেলে। সে যাত্রায় হয়তো বাইবেলটাই তাকে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও তিনি দমে যাননি। পরিবারকে লেখা শেষ চিঠিতে তিনি লেখেন যে তার এই মিশনটা এর যোগ্য। এরপর ১৬ই নভেম্বর তিনি শেষবারের মতো দ্বীপে যান, আর তারপর তাকে আর কেউ জীবিত দেখেনি। জেলেরা পরে জানিয়েছিল তারা দেখেছে দ্বীপের মানুষেরা তার দেহটাকে বালিতে পুঁতে দিচ্ছে। জন চাওয়ের এই ঘটনাটা আসলে আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কারা এই উত্তর সেন্টিনেল দ্বীপের মানুষ, আর কেন কেন তারা বাইরের দুনিয়াকে এতটা ভয় পায় বা ঘৃণা করে? কেন এত হিংস্রভাবে তারা নিজেদেরকে আলাদা করে রাখতে চায়? চলুন এবার একটু জানার চেষ্টা করা যাক এই রহস্যময় উপজাতি সম্পর্কে। নৃতত্ত্ববিদ আর গবেষকরা এতদিন ধরে কি জানতে পেরেছেন এদের বিষয়ে? বিশেষজ্ঞরা যা বলেন তা শুনলে অবাক হতে হয়। এই সেন্টিনেলিজরা নাকি সেই সব প্রথম মানুষের সরাসরি বংশধর যারা প্রায় ৭০,০০০ বছর আগে আফ্রিকা থেকে বেরিয়ে এসেছিল। আর তারা এই উত্তর সেন্টিনেল দ্বীপে আছে শুনলে চমকে যেতে হয়। প্রায় ১০,০০০ থেকে ৩০,০০০ বছর ধরে। ভাবা যায়, মানে মানব সভ্যতা যখন কৃষিকাজই শেখেনি সেই সময় থেকে তারা বাকি পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এক কথায় বললে তারা এখনও প্রস্তর যুগে বাস করছে। তাদের জীবনযাত্রা একদম সাদামাটা। শিকার করা আর বন থেকে খাবার জোগাড় করা, এটাই তাদের মূল কাজ। যেমন ধরুন, বুনো শুয়োর, মাছ, কচ্ছপের ডিম, নানা রকম ফল, মধু এসবই খায়। প্রযুক্তির দিক থেকে দেখলে তারা সরুর ডিঙি নৌকা বানাতে পারে, আর তাদের প্রধান হাতিয়ার হল সেই বিখ্যাত তীরধনুক। চেহারা বা শারীরিক গঠনের কথা বললে দূর থেকে যা দেখা গেছে তাতে মনে হয় তারা খুব লম্বা নয়, ৫ ফুট ৩ থেকে ৫ ফুটের মতো, কিন্তু শরীর বেশ পেশিবহুল। আর জনসংখ্যা, সত্যি বলতে এটা একটা বিরাট রহস্য। কেউ বলে ৫০, কেউ বলে ২৫০। সঠিক সংখ্যাটা আসলে কেউই জানে না। এখন প্রশ্ন হল, তারা এত হিংস্র কেন? এর পেছনে কিন্তু একটা লম্বা আর বেশ কষ্টদায়ক ইতিহাস আছে। তাদের এই বহিরাগত বিদ্বেষ কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর মূলে আছে বারবার পাওয়া আঘাত আর বিশ্বাসঘাতকতার ভয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় বহিরাগতদের সাথে তাদের প্রায় প্রত্যেকটি যোগাযোগের অভিজ্ঞতাই খুব খারাপ। সেই ২য় শতকে রোমান গণিতজ্ঞ টলেমি এই দ্বীপপুঞ্জকে নরখাদকদের দ্বীপ বলে উল্লেখ করে গেছেন। এরপর ধরুন ১৮৬৭ সাল একটা ভারতীয় জাহাজ ডুবির পর বেঁচে যাওয়া নাবিকদের ওপর তারা হামলা চালায়। তারপর আসলো ১৮৮০ সাল, এক ব্রিটিশ অফিসার মরিস পোর্টম্যান তো রীতিমতো এক বয়স্ক দম্পতি আর ৪টে বাচ্চাকে অপহরণই করে নিয়ে গেলেন।
এমনকি আধুনিক কালেও ১৯৮০-৮১-তে প্রিমোরোজ নামের একটা কার্গো জাহাজ চড়ায় আটকে গেলে সেটা নাবিকদের উপরও তারা তীরধনুক নিয়ে চড়াও হয়েছিল। এই সব ঘটনার মধ্যে ১৮৮০ সালের ওই পোর্টম্যানের ঘটনাটা হয়তো সবথেকে ভয়াবহ। ওই ব্রিটিশ অফিসার মরিস পোর্টম্যান এক বয়স্ক দম্পতি আর ৪টে বাচ্চাকে অপহরণ করে নিয়ে যান পোর্ট ব্লেয়ারে। উদ্দেশ্য ছিল নাকি তাদের সভ্য করা, কিন্তু হলো ঠিক উল্টোটা। বাইরের পৃথিবীর সাথে কোনো সংস্পর্শ না থাকায় ওই দুজনের শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল না। তারা খুব তাড়াতাড়ি মারা যান। এরপর পোর্টম্যান বাকি বাচ্চা ৪টিকে কিছু উপহার দিয়ে আবার দ্বীপে ফেরত পাঠিয়ে দেন। ভাবুন তো কি ভয়ঙ্কর ব্যাপার। খুব সম্ভবত ওই বাচ্চাগুলোর মাধ্যমেই বাইরের পৃথিবীর কোনো মারাত্মক রোগ, হয়তো সাধারণ সর্দিকাশি বা হাম, দ্বীপে ছড়িয়ে পড়েছিল, আর যার ফল হয়েছিল মারাত্মক, হয়তো একটা মহামারী যা তাদের জনগোষ্ঠীর একটা বড় অংশকে শেষ করে দেয়। আর এই ঘটনায় সম্ভবত তাদের মনে বহিরাগতদের সম্পর্কে একটা গভীর অবিশ্বাস আর ভয় ঢুকিয়ে দিয়েছে। তবে একটা বেশ মজার ব্যাপারও আছে। ১৯৮১ সালে ওই যে প্রিমরোজ জাহাজটা আটকে গিয়েছিল, তারপর একটা অবাক করা জিনিস দেখা যায়। সেন্টিনেলিজরা ওই জাহাজের ভাঙা অংশ থেকে লোহা বের করতে শিখে যায়, আর সেই লোহা পিটিয়ে তারা নিজেদের তীরের ফলা বানাতে শুরু করে। মানে তারা কিন্তু প্রযুক্তি গ্রহণে একেবারে নারাজ নয়, তবে সেটা তারা করবে নিজেদের মতো করে, নিজেদের শর্ত। তবে এত হিংসা, এত অবিশ্বাসের মাঝেও একবার খুব অল্প সময়ের জন্য একটা শান্তির দরজা খুলেছিল। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই সত্যি। সালটা ছিল ১৯৯১। ভারতীয় নৃত্যতত্ত্ববিদ মধুমালা চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আর যা ঘটল তা ছিল এক কথায় ঐতিহাসিক। সেন্টিনেলিজরা প্রথমবারের মতো কোনোরকম আক্রমণ না করে শান্তিপূর্ণভাবে তাদের দেওয়া নারকেল উপহার হিসেবে নেয়। অনেকেই মনে করেন এর কারণটা ছিল দলের নেতৃত্বে একজন মহিলা থাকা। হয়তো সেটাই তাদের ভরসা জুগিয়েছিল। শুধু তাই নয়, এর পরের আরেকটা সফরে তো আরও অবাক করা একটা ঘটনা ঘটে। একজন সেন্টিনেলিজ পুরুষ হঠাৎই দলের দিকে তীর তাক করে। ঠিক সেই মুহূর্তে একজন সেন্টিনেলিজ নারী এগিয়ে এসে তার ধনুকটা হাত দিয়ে নামিয়ে দেয় আর তাকে ইশারা করে নিষেধ করে। এরপর ওই পুরুষটি তার তীর ধনুক বালির মধ্যে পুঁতে ফেলে। এই ছোট্ট একটা ঘটনা আমাদের তাদের সমাজ, তাদের নিজেদের ভেতরের বোঝাপড়া নিয়ে অনেক কিছু জানিয়ে দেয়। কিন্তু এই শান্তির সময়টা ছিল খুবই ক্ষণস্থায়ী। ১৯৯১ সালের পর থেকেই তাদের আচরণ আবার আগের মতো আক্রমণাত্মক হয়ে ওঠে। আর এই কারণেই ১৯৯৭ সাল নাগাদ ভারত সরকার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। দ্বীপের ৫ কিলোমিটারের মধ্যে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়। একটা হ্যান্ডস অফ পলিসি, মানে এদের একা থাকতে দাও, এই নীতি এখন সরকারিভাবে চালু আছে। তো সব মিলিয়ে আমরা একটা খুব জটিল নৈতিক দ্বিধার সামনে এসে দাঁড়াই, এই দ্বীপ আর তার বাসিন্দাদের নিয়ে আধুনিক বিশ্বে ঠিক কী করা উচিত। দেখুন, এখানে মূলত দুটো পক্ষ। এক পক্ষ বলছে তাদের সাথে যোগাযোগ করা উচিত, তাদের আধুনিক চিকিৎসা, প্রযুক্তি এসবের সাথে পরিচয় করানো দরকার, তাদের বিশ্ব সমাজের অংশ করে নেওয়া উচিত। আর ঠিক তার উল্টো দিকে আরেকটা দল বলছে একদমই না, তাদের একা ছেড়ে দেওয়াই একমাত্র পথ। কারণ আমাদের কাছে যা সাধারণ সর্দি কাশি, সেই সামান্য রোগী হয়তো তাদের পুরো জনগোষ্ঠীকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। তাছাড়া জোর করে যোগাযোগ করতে গেলে তাদের হাজার হাজার বছরের পুরনো সংস্কৃতি, ভাষা সবই তো হারিয়ে যাবে। আর এই দ্বিতীয় মতের পেছনে কিন্তু শক্ত প্রমাণ আছে। ইতিহাস আমাদের বারবার সতর্ক করেছে। আন্দামানেরই অন্যান্য উপজাতিদের দেখুন। গ্রেট আন্দামানিজ নামে একটা উপজাতির জনসংখ্যা একসময় ছিল প্রায় ৫,০০০, আর আজ মাত্র ৪১ জন। আবার জারাওয়া উপজাতির সাথে ১৯৭০-এর দশকে যোগাযোগ করা হয়, আর আজ তাদের অবস্থা হল তারা বাইরের পৃথিবীর নানা রকম নেশা, স্থূলতার মতো রোগ আর নিজেদের সংস্কৃতি হারিয়ে ফেলার মতো মারাত্মক সব সমস্যায় জর্জরিত। ৫,০০০ থেকে মাত্র ৪১, সংখ্যাটা একবার ভাবুন। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের ফল কতটা ভয়াবহ হতে পারে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? এটা একটা জলজন্ত সতর্কবার্তা। তাহলে শেষ প্রশ্নটা এটাই, পৃথিবীর এই শেষ বিচ্ছিন্ন মানুষগুলোর প্রতি আমাদের আসল দায়িত্বটা কি? তাদের আধুনিক পৃথিবী থেকে রক্ষা করা, নাকি আধুনিক পৃথিবী দিয়ে রক্ষা করা? এই জটিল প্রশ্নের উত্তর হয়তো এত সহজে পাওয়া যাবে না,